নমস্কার, তোমাদের সকলকে সুস্বাগতম আমাদের রয়্যাল এডুকেয়ার চ্যানেল ইউটিউব চ্যানেলে। আজ আমরা ক্লাস 8-এর সংস্কৃত সাবজেক্টের স্কুল নাম্বার 2টা সলভ করব। এখানে কি আছে, বাংলায় অনুবাদ করো যে কোনো দুটি। আমরা এখানে সবগুলো অনুবাদ করে দেখাবো। কি আছে, তান তাদৃশান কম্পমানা দৃষ্টা দয়া পরবশা বিহগা অবদন ভো বানরা বয়ং চঞ্চুমাত্রই আনিতই তৃণৌ নিরান নির্ময় সুখেন বসাম জুয়ং হস্তপদাদি সংযুক্তা কিম বসিদত। এটা বাংলাটা হচ্ছে, তাদেরকে সেই রূপ কাঁপতে দেখে দয়াপরবশ হয়ে পাখিরা বলল, হে বানরগণ, আমরা তো কেবল ঠোঁট দিয়ে আনা তৃণ বা খড়কুটো দিয়ে বাসা তৈরি করে সুখে থাকি, আর তোমরা হাত পা প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত হয়েও কেন দুঃখ ভোগ করছো বা কষ্ট পাচ্ছ। এবার ভেঙে বললে কি হয়, তান তাদৃশান কম্পমানা দৃষ্টা দয়াপরবশা বিহগা অবদন। তাদেরকে সেই রূপ কাঁপতে দেখে দয়াপরবশ হয়ে পাখিরা বলল, ভো বানরা বয়ং চঞ্চুমাত্রই আনিতই তৃণৌ নিরান নির্ময় সুখেন বসাম। বলছে, হে বানরগণ, আমরা তো কেবলমাত্র ঠোঁট দিয়ে আনা তৃণ বা খড়কুটো দিয়ে বাসা তৈরি করে সুখে থাকি। জুয়ং হস্তপাদাদি সংযুক্তা কিম বসিদত। বলছে, তোমাদের হাত পা প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত হোক কেন দুঃখ ভোগ করছো বা কষ্ট পাচ্ছ, বা কেন তোমরা এইভাবে বসে আছো। তারপরে কি আছে দেখো, তে অবদন কিমিতি ভবান যথেচ্ছং পশুবধং করতি ইতি। তে অবদন মানে তে মানে শত, তে মানে তারা, অবদন মানে বলল, তে অবদন তারা বলল, আপনি কেন ইচ্ছামতো পশু হত্যা করেন। কিমিত ভবান যথেচ্ছং পশুবধং করতি ইতি, আপনি কেন ইচ্ছামতো পশু হত্যা করেন। কিমিতি মানে কেন, ভবান মানে আপনি, যথেচ্ছং মানে ইচ্ছামতো, পশুবধং পশু হত্যা করতি ইতি করেন। তাহলে কি হলো, আপনি কেন ইচ্ছামতো পশু হত্যা করেন। তারপরে বয়মেব তব আহারার্থম প্রতিদিনম একৈকং পশুম উপনয়নাম। বলছে বয়মেব মানে আমরাই তো আপনার আহারের জন্য প্রতিদিন একটি করে পশু এনে দেব। তারপরে দেখো কি বলেছে 3 নম্বর, যদ যদাচরতি শ্রেষ্ঠস্তদ্দেবতরৌ জন স যদ প্রমাণং কুরুতে লোকস্তদুনো বর্ততে। বলছে যদ যদাচরতি যখন যখন শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন, যদ যদাচরতি শ্রেষ্ঠতদেবতরৌ জন। বলছে যখন যখন শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন অন্য লোক সমাজ তাই করে। এই যে শ্রেষ্ঠত দেবতরৌ জন মানে অন্য লোক সমাজ সেটাই অনুসরণ করে। তারপরে যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে, তিনি যা প্রমাণ করেন অথবা আদর্শ হিসাবে স্থাপন করেন লোক তাই অনুসরণ করে। কারণ তিনি শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি যা প্রমাণ করেন বা আদর্শ হিসাবে স্থাপন করেন লোক তাই অনুসরণ করে। এবারে কি আছে 2 নম্বরে, শব্দার্থ লেখো। শব্দার্থ, এবারে আমরা শব্দার্থে চলে যাব। একে কি আছে, গর্হিতম। গর্হিতম মানে নিন্দিত বা দোষমুক্ত। গর্হিতম মানে নিন্দিত বা দোষমুক্ত। এটা কি হচ্ছে, গর্হিতম শব্দটা, এই যে এখানে আমরা গর্হিতম শব্দটা পেয়েছি, এটা কোথা থেকে এসছে, গর্হ ধাতু থেকে। গর্হ একটা ধাতু, সেই ধাতু থেকে গর্হিতম শব্দটা এসছে, যার অর্থ নিন্দিত বা দোষমুক্ত। তারপরে 2 নম্বরে কি আছে দেখো, ত্রিশু। ত্রিশু মানে তিনের মধ্যে, তিনের মধ্যে ত্রিশু। তাহলে তিনের মধ্যে ত্রিশু, এই ত্রিশু শব্দটা কোথা থেকে এসছে, ত্রি শব্দ থেকে। ত্রি শব্দ সপ্তমীর বহুবচন, ত্রি শব্দরূপ, এটা ধাতু নয়, এটা শব্দরূপ, ত্রি শব্দরূপ সপ্তমীর বহুবচন ত্রিশু। এবারে দেখো কি আছে 3 নম্বরে, ভূষয়ন্তী। ভূষয়ন্তী, ভূষয়ন্তী মানে সাজায় বা অলঙ্কৃত করে। ভূষয়ন্তী মানে সাজায় বা অলঙ্কৃত করে। এটা ভূষ ধাতু থেকে এসেছে, এটা ধাতুরূপ, ভূষ ধাতু থেকে এসেছে ভূষয়ন্তী। তো ভূষ ধাতুর লট লোকারের সূত্রটা কি, লট লোকারের সূত্র তিত সন্তি শীতস্থ মিবসমস, তাহলে লট অন্তি, এখান থেকে ভূষয়ন্তী হয়েছে। এবারে দেখো অচিন্তয়ত।
অচিন্তয়ত মানে ভেবেছিল বা চিন্তা করেছিল, অচিন্তয়ত ভেবেছিল বা চিন্তা করেছিল। এটিও একটা ধাতুরূপ, চিন্থ ধাতু। চিন্থ ধাতু থেকে অচিন্তয়ত শব্দটা এসছে। এটা চিন ধাতুর কিসের রূপ? এটা চিন ধাতুর লং লকারের রূপ। চিন ধাতুর লং যে লকার আছে সেই লং লকারের রূপ হচ্ছে অচিন্তয়ত। তারপর কি আছে? মার্গে। মার্গে মানে পথে বা রাস্তায়। মার্গে মানে মার্গ মানে রাস্তা বা পথ আমরা জানি, মার্গে মানে পথে বা রাস্তায়। এই মার্গেটা হচ্ছে সপ্তমীর এক বচন। এই যে মার্গে যে শব্দরূপ এটা হচ্ছে সপ্তমীর এক বচন। এবার হচ্ছে কশ্চিৎ। কশ্চিৎে কি হবে? কশ্চিৎ হবে কোনো এক, কোনো এক। কশ্চিৎ মানে কোনো এক, তাহলে কোনো এক এটা কি হবে? চিৎ। ক সর্বনাম থেকে গঠিত জিৎ, ক যোগ চিৎ সমান কশ্চিৎ, তাই এখানে কোনো এক এসছে। এবারে কি হলো? অপৃচ্ছদ। অপৃচ্ছদ মানে জিজ্ঞাসা করেছিল। অপৃচ্ছদ জিজ্ঞাসা করেছিল, তাহলে অপৃচ্ছদ মানে কি হলো? জিজ্ঞাসা করেছিল। এটা হচ্ছে পৃচ্ছ ধাতু লং লকারের সূত্র। লং মানে অতীতকাল, জিজ্ঞাসা করেছিল মানে অতীতকাল, তাহলে অপৃচ্ছদ লং লকারের যে সূত্র সেটাই পৃচ্ছ ধাতু লং লকারের সূত্রটা থেকে এসছে, জিজ্ঞাসা করেছিল। তারপর কি আছে? মৃতশ্চ। মৃতশ্চ মানে মারা গেছে। মৃতশ্চ মারা গেছে, মৃতর সাথে চ যোগ হয়েছে, মৃত চ এবং মারা গেছে। এবং মারা গেছেও বলা যায়, কারণ মৃত যেটা মারা, মৃতশ্চ মৃত যোগ চ, মৃত মানে মারা গেছে, মারা যাওয়া, আর চ মানে এবং, এবং মারা গেছে। তারপরে কি আছে? অহন্নীতি। অহন্নীতি মানে দিন অতিবাহিত হয়েছে। দিন অতিবাহিত হয়েছে, অহন্নীতি মানে দিন অতিবাহিত হয়েছে। এটা অহন মানে দিন, নীতি মানে অতিবাহিত হয়েছে। অহন্নীতি, এই যে অহন্নীতি আছে এটা হচ্ছে অহন মানে দিন আর নীতি মানে অতিবাহিত হয়েছে, তাহলে অহন্নীতি মানে দিন অতিবাহিত হয়েছে। এর হলো 2 নাম্বার প্রশ্নের উত্তর। তারপরে কি আছে? 3 নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো 3টি। সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদে কি আছে? বিহগাস্তত্র। বিহগাস্তত্র সন্ধি বিচ্ছেদ। বিহগাস্তত্র কি হবে? বিহগা যোগ তত্র, এখানে বিসর্গ আছে। বিহগা বয়সী হ গয়াকার বিসর্গ যোগ তত্র, বিহগাস্তত্র। তারপরে 2 নম্বরে কি আছে? পিতুর অঙ্কে। পিতুর অঙ্কে। পিতুর অঙ্কে কি হবে? পিতুর অঙ্কে পিতু যোগ অঙ্কে, পিতুর অঙ্কে, পিতু বিসর্গ, পিতু যোগ অঙ্কে সমান পিতুর অঙ্কে। তারপরে আছে দুরারেব। দুরারে যোগ এব, দুরারেব, দুরারে যোগ এব, দুরারেব। তারপরে আছে অহন্নীতি। অহন যোগ নীতি। অহন, অহ দন্তনে হসন্ত, অহন যোগ নীতি, অহন্নীতি। তারপরে 4 নম্বরে কি আছে? কারক বিভক্তি নির্ণয়। কারক বিভক্তি নির্ণয়, তাহলে কি আছে? ব্যাস ইতি মুনি মহাভারতং রচয়তি স্ম। ব্যাস ইতি মুনি মহাভারতং রচয়তি স্ম, আন্ডারলাইন কোনটা আছে? ব্যাস। তাহলে ব্যাসটা কি হলো? ব্যাস, ব্যাস হচ্ছে প্রথমা বিভক্তি, আর ইতি যেহেতু আছে আমরা সূত্র হিসাবে জানি ইতি একটা অব্যয়, তাহলে আমরা লিখতেই পারি ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি। 2 নম্বর এটা কি? শ্রমং বিনা বিদ্যা ন ভবতি। শ্রম ছাড়া বিদ্যা লাভ করা যায় না। তার আগের প্রশ্নের, তার আগের বাংলাটা হচ্ছে ব্যাস ইতি মুনি মহাভারতং রচয়তি স্ম। ইতি মানে ব্যাস নামে একজন মুনি মহাভারত রচনা করেছিলেন। আমরা জানি ব্যাসদেব মহাভারত রচনা করেছেন, তাই ব্যাস ইতি মুনি মহাভারতং রচয়তি স্ম। তারপরে 2 নম্বরে কি আছে? শ্রমং বিনা বিদ্যা ন ভবতি। শ্রম ছাড়া বিদ্যা লাভ করা যায় না। তাহলে বিনা আছে, তাহলে আমরা জানি বিনাও একটা অব্যয়, তাহলে বিনা অব্যয় যোগে দ্বিতীয়া বিভক্তি শ্রমম। নর নরৌ নরা, নরম নরৌ নরান, তাহলে নরম আছে দ্বিতীয় বিভক্তি, তেমনি শ্রমটাকে করলেও হয়ে যাচ্ছে শ্রমং। তাহলে শ্রমং শব্দ যোগে, সরি বিনা অব্যয় যোগে দ্বিতীয় বিভক্তি। তারপরে কি আছে? নর কর্ণেন বধির, আন্ডারলাইন আছে কর্ণেন। তাহলে কর্ণেন প্রথমে আমরা জানবো কর্ণেনটা কোন বিভক্তি। কর্ণেনটা কোন বিভক্তি? নর নরৌ নরা, নরম নরৌ নরা, নরেন, তৃতীয়া বিভক্তি এক বচন, তৃতীয়া বিভক্তি এক বচন। তেমনি
নরটা যদি আমরা করি, নরটাও সেই কর্ণ শব্দরূপের মধ্যে, কর্ণটাকে নরেনও যদি তৃতীয় বিভক্তি হয় তাহলে কর্ণেনও তৃতীয়া বিভক্তি হবে। তাহলে কর্ণেনও, তাহলে নর কর্ণেনও বধির, মানুষ কানে কালা। তাহলে এই যে বধির কর্ণেনও আছে, তাহলে কর্ণেনওটা মানে কানে কালা, সেখানে কি হচ্ছে অঙ্গ, তার অঙ্গ নিয়ে কথা বলেছে, তাহলে এখানে কি হচ্ছে জেনাঙ্গ বিকার, তার অঙ্গের একটা বিকার ঘটেছে, কারণ সে কানে শুনতে পায় না, মানুষটি কানে কালা, সে শুনতে পাচ্ছে না, তাহলে তার কি হচ্ছে অঙ্গের বিকার ঘটেছে। তাহলে সূত্রটা কি, জেনাঙ্গ বিকার সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি। এরপর দেখো চারেরটা কি আছে, মশকায় ধূম, মশার জন্য ধোঁয়া, মশকায় ধূম, তাহলে মশার জন্য ধোঁয়া, তাহলে মশকায়টা আগে কোন বিভক্তি আমরা দেখব, কোন বিভক্তি হবে, নর নরৌ নরা, নরম নরৌ নরান, নরেন নরাভ্যাম নরই নরায়। তাহলে মশকায় আমরা কোথায় পেয়ে গেলাম, 4 নম্বর, মানে চতুর্থী বিভক্তি। তাহলে তাদর্থে চতুর্থী, এটা একটা সূত্র আছে, তাদর্থে চতুর্থী বিভক্তি। তাহলে মশকায় ধূম এটা হচ্ছে তাদর্থে চতুর্থী বিভক্তি। এবার আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে কি আছে দেখো, শব্দরূপ ও ধাতুরূপ লেখো। পিতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচন, পিতৃ শব্দরূপটা আমরা পড়েছি, আমরা জানি। তাহলে পিতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচন কি হবে, পিতা পিতরৌ পিতর, পিতরম পিতরৌ পিতৃন, পয়হস্যি তৈরি দন্তন্নয় হসন্ত পিতৃন। এখানে 5 নম্বরের একটা একটু ভুল আছে, এই যে এখানে যেটা আছে, এই যে 1 নম্বরটা পিতৃন, এটা হবে বানানটা হবে পয়হস্যি তয় ডবল রি দন্তন্নয় হসন্ত পিতৃন, এটা হবে 1 নম্বর। এটা এই বানানটা না হয়ে হবে পিতৃন, পয়হস্যি তয় ডবল রি দন্তন্নয় হসন্ত পিতৃন। এবারে দেখো তারপরে কি আছে, ভবৎ শব্দের চতুর্থীর এক বচন, ভবৎ শব্দের চতুর্থীর এক বচন, আমরা ভবটাও পড়েছি, তাহলে ভবৎ শব্দের চতুর্থীর এক বচন কি হবে, কি হবে, ভবতে, ভবৎ শব্দের চতুর্থীর এক বচন হবে ভবতে। তারপরে কি আছে 3 নম্বরে, পথিন শব্দের সপ্তমীর এক বচন, পথিন, পথিনটাও তো আমরা পড়েছি, তাহলে ঝটপট বলে দাও, পথিন শব্দের সপ্তমীর এক বচন কি হবে, পথি, পথিন শব্দের সপ্তমীর এক বচন হচ্ছে পথি। এবারে দেখো রাজন, রাজন শব্দের ষষ্ঠীর বহুবচন, রাজন, রাজনও আমাদের করা হয়ে গেছে, তাহলে রাজন শব্দের ষষ্ঠীর বহুবচন কি হবে, রঞ্জাম, রয়াকার নিয়মবর্গ জয়াকার ময় হসন্ত, রঞ্জাম ষষ্ঠীর বহুবচন। এবারে আমরা চলে যাব 5 নম্বরে, যদ শব্দের ষষ্ঠীর দ্বিবচন, কিন্তু সেটা স্ত্রীলিঙ্গের হবে, যদ শব্দের ষষ্ঠীর বহুবচন সেটা হবে স্ত্রীলিঙ্গে, স্ত্রীলিঙ্গে যদ শব্দের ষষ্ঠীর বহুবচনে কি আছে, জয়, অন্তস্থ জ, অন্তস্থ ওকার, বিসর্গ জয়। তারপরে কি আছে, যদ শব্দের তৃতীয়ার বহুবচন, কিন্তু সেটা পুংলিঙ্গে, এগুলো তো আমাদের সবার জানা আছে, আমরা তো সবাই করেছি, তাহলে বলে দাও, যদ শব্দের তৃতীয়ার বহুবচন পুংলিঙ্গে কি হবে, জয়ী, অন্তস্থ জয় ঐকার বিসর্গ জয়ী। তারপরে কি আছে 7 নম্বরে কি আছে, এবারে দেখো এগুলো হলো শব্দরূপ, 1 থেকে 6 পর্যন্ত আমরা যতগুলো করলাম এগুলো সব শব্দরূপ। এবারে আমরা চলে যাব ধাতুরূপ। ধাতুরূপে কি আছে দেখো, 7 নম্বর, ভূ ধাতুর লোট প্রথম পুরুষ এক বচন, ভূ ধাতুর লোট প্রথম পুরুষ এক বচন কি আছে, ভূ ধাতুর লোট প্রথম পুরুষ এক বচন ভবতু, তাহলে লোটের সূত্রটা কি, লোটের সূত্র কি, তু তামন্তু হি তন্ত আনি আবো আমো, এটা হচ্ছে সূত্র, ব্যাস ভূ ধাতুটাকে সূত্রে ফেলে দিলেই হয়ে যাবে, তু তামন্তু, তাহলে কি বলেছে, ভবৎ ভূ ধাতুর লোট প্রথম পুরুষ এক বচন, প্রথম পুরুষ এক বচনে কি সূত্র আছে, তু আছে, তাহলে প্রথম পুরুষ এক বচনে কি আছে, তু আছে, তাহলে এটা কি হবে ভবতু। এখানে চেয়েছে ভূ ধাতুর লোট প্রথম পুরুষ এক বচন, তাহলে লোটের সূত্র আমরা কি জানি, তু তামন্তু হি তন্ত আনি আবো আমো, তাহলে এক বচনের সূত্রে ফেলে দিলে কি হবে, তু ভবতু, এটা হলো। তারপর কি আছে 8 নম্বরে দেখো, দা ধাতুর লোট মধ্যম পুরুষ দ্বিবচন, লোটের সূত্রটা কি বলো,
দা ধাতুর লোট মধ্যম পুরুষ দ্বিবচন। তাহলে লোটের সূত্র কি হবে? একই সূত্র, এটার যা সূত্র এটারও তাই সূত্র। সূত্রটা কি হবে? যেহেতু লোট চেয়েছে তাহলে লোট কি হবে? তু তামন্তু হি তন্ত আনি আবো আমো। তাহলে দা ধাতুর লোট মধ্যম পুরুষ দ্বিবচন। তাহলে মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটা কোনটা? এটা হচ্ছে প্রথম পুরুষ, এটা হচ্ছে মধ্যম পুরুষ, এটা উত্তম পুরুষ। তাহলে মধ্যম পুরুষ দ্বিবচনের সূত্রটা কি? তম। হি তম ত। তাহলে তম, মধ্যম পুরুষ দ্বিবচনের সূত্রটা হচ্ছে তম। তাহলে দা ধাতুটাকে আমরা যদি সূত্রে ফেলি তখন কি হবে? যচ্ছেতম। এটাকে সূত্রে ফেললে কি হবে? যচ্ছেতম। তা দা ধাতুকে সূত্রে ফেলে দিলে দা ধাতুর লোট মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটা কি হবে? যচ্ছেতম। এবারে দেখো তারপরে কি আছে দেখো, নয়েরটা, দৃশ ধাতুর লং মধ্যম পুরুষ এক বচন। দৃশ ধাতুর লং মধ্যম পুরুষ এক বচন। তাহলে কোন সূত্র কোন লকারে যাচ্ছে? লং লকার। লং লকারের সূত্র কি হবে বলে দাও? হ্যাঁ, লং লকার। তাহলে লং এর সূত্রটা কি? দ তাম অন শতম ত অম্বম। প্রথম পুরুষ উত্তম পুরুষ, প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এক বচন দ্বিবচন বহুবচন কি হবে? দতামন শতম ত অম্বম। এটা হচ্ছে লং এর সূত্র। তাহলে লং এ কি বলেছে? দৃশ ধাতুর লং মধ্যম পুরুষ এক বচন। তাহলে এটা যদি প্রথম পুরুষ হয়, এটা মধ্যম পুরুষ, তাহলে মধ্যম পুরুষ এক বচন কি আছে? মধ্যম পুরুষ এক বচন আছে স। মধ্যম পুরুষ এক বচন আছে স। তাহলে এখানে সূত্রে তাহলে দৃশ ধাতুকে সূত্রে ফেললে কি হবে? মধ্যম পুরুষ এক বচনের সূত্রে কি আছে? অপস্য। স আছে, স দন্তস্বয় হসন্ত। সূত্রে যদি দন্তস্বয় হসন্ত থাকে তাহলে সেগুলো সবই বিসর্গ হবে। তাহলে অপস্য এখানে বিসর্গ হবে। অপ তাহলে বসায় জফলা, অপস্য বিসর্গ হবে। বুঝতে পারছো সবাই? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপস্য। তারপরে কি আছে? সেব ধাতুর বিধিলিঙ্গ প্রথম পুরুষ দ্বিবচন। সেব ধাতু, সেব মানে সেবা করা। সেব ধাতুর বিধিলিঙ্গের প্রথম পুরুষ দ্বিবচন। তাহলে বিধিলিঙ্গের সূত্র কি হবে? বিধিলিঙ্গের কি সূত্র আছে? জাত জাতাম জুস, এটা হচ্ছে প্রথম পুরুষ। জাস জাতম জাত, এটা হচ্ছে মধ্যম পুরুষ। আর ইয়াম ইয়াবো আমো, এটা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে কি চেয়েছে? সেব দা ধাতুর লেট উত্তম পুরুষ বহুবচন। দা ধাতুর লেট উত্তম পুরুষ সেব ধাতুর বিধিলিঙ্গের প্রথম পুরুষ দ্বিবচন। তাহলে বিধিলিঙ্গের সূত্র আমি পেয়ে গেলাম। তারপরে কি হলো? যে বিধিলিঙ্গ আমরা পেয়ে গেলাম। এবারে কি হলো? এটা কি পেলাম? প্রথম পুরুষ, এটা পেলাম প্রথম পুরুষ, এটা মধ্যম পুরুষ, এটা উত্তম পুরুষ। তাহলে এখানে কি বলেছে? প্রথম পুরুষ। তাহলে এটাকে জানতে চেয়েছে, এটাকে জানতে চেয়েছে। তাহলে প্রথম পুরুষের দ্বিবচনের সূত্র, দ্বিবচন কোনটা? জাতাম। দ্বিবচন হচ্ছে জাতাম। তাহলে দ্বিবচনের সূত্র, তাহলে এখানে কি হলো? জাতাম এই সূত্রে ফেলে দিলে কি হবে? সেব ধাতুকে সূত্রে ফেলে দিলে কি হবে? সেবে আতাম, সেবে আতাম। এই সূত্রে আমরা ফেলে দিলেই সলভ হয়ে যাবে, সেবে আতাম। তারপরে কি আছে দেখো, দা ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচন 11টা। দা ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচন। তাহলে লিটের সূত্র কি? এবারে আমরা দেখব লিটের সূত্র কি। দা ধাতুর লিটের সূত্র হচ্ছে সতীশ শতসন্তি শশী শত শত স্বামী শাবস শ্যামস। তাহলে সতীশ শতসন্তি শশী শত শত স্বামী শাবস শ্যামস, এটা হচ্ছে লিটের সূত্র। তাহলে কি জানতে চেয়েছে? দা ধাতুর লিট উত্তম পুরুষ। তাহলে আমরা কোনটা উত্তম পুরুষ বললাম? শেষে দেখো, এটা হচ্ছে উত্তম পুরুষ। স্বামী শাবস শ্যামস এটা প্রথম পুরুষ, এটা মধ্যম পুরুষ, এটা উত্তম পুরুষ। তাহলে কি বলেছে? উত্তম পুরুষ বহুবচন, এক বচন দ্বিবচন বহুবচন। তাহলে এই যে বহুবচন, বহুবচনের সূত্রটি কি হলো? শ্যামস, শ্যামস। তাহলে শ্যামস দা ধাতুটাকে শ্যামস এই সূত্রে ফেললে কি হবে? দাস্যাম, দাস্যাম বিসর্গ হবে, কারণ এখানে দন্তস্বয় হসন্ত। বারবার বলেছি তোমাদের, দন্তস্বয় হসন্ত যেখানে আছে সূত্রে, বিশেষ করে ধাতুরূপে সূত্রে দন্তস্ব শেষে যদি দন্তস্বয় হসন্ত থাকে তাহলে সেখানে কি হবে? দন্তস্ব লোপ পেয়ে বিসর্গ হবে। তাহলে এখানে কি আছে? শ্যামস, এখানে দন্তস্বটা লোপ পেয়ে বিসর্গ হবে। তাহলে কি হবে? শ্যামটা থাকছে, তাহলে দাস্যাম বিসর্গ, এই সূত্রে চলে গেল। বুঝতে পারছো? ঠিক আছে। এবারে দেখো 12, স্থা ধাতুর বিধিলিঙ্গ উত্তম পুরুষ এক বচন। স্থা ধাতুর বিধিলিঙ্গ উত্তম পুরুষ এক বচন। তাহলে বিধিলিঙ্গের সূত্র জাত জাতম জুস, জাস জাতম জাত, ইয়াম যাবো আমো।
এই যে বিধিলিঙ্গের সূত্র এখানে আছে দেখো, জাত জাতম জুস, জাস জাতম জাত, ইয়াম আবো আমো। তাহলে এটা হচ্ছে তাহলে এবারে কি চেয়েছে, স্থা ধাতুর বিধিলিঙ্গ উত্তম পুরুষ। তাহলে বিধিলিঙ্গের সূত্র আমরা পেয়ে গেলাম, এবার উত্তম পুরুষ কোনটা, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। উত্তম পুরুষের সূত্র হচ্ছে এটা, ইয়াম আবো আমো। তাহলে উত্তম পুরুষের এক বচনে কি আছে, ইয়াম। এটা উচ্চারণ হবে ইয়াম, অন্তস্থ জায়গার ময়হসন্ত আছে কিন্তু উচ্চারণ আমরা করব ইয়াম। তাহলে এখানে হবে ইয়াম আবো আমো। তাহলে ইয়াম, তাহলে স্থা ধাতুরে কি হবে, স্থা ধাতুর বিধিলিঙ্গ উত্তম পুরুষ একবচন হবে তিষ্ঠেয়ম। বুঝতে পেরেছ? বারবার বলেছি, আবারও বলবো। তো যদি না বুঝতে পারো ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট করবে, আমি তার উত্তর দেব। তাহলে কি হলো, তিষ্ঠেয়ম হলো, এটা হলো আমাদের শব্দরূপ আর ধাতুরূপ। তারপরে কি আছে দেখো, অনুচ্ছেদ লেখো। বসন্তকাল আছে আর সুভাষচন্দ্র আছে, বসন্তকাল আর সুভাষচন্দ্র বসু। তাহলে বসন্তকালে কি আছে, বসন্তকাল দিয়ে রচনা আমাদের কি হবে। আচ্ছা আমি আজ একটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেরা করে আনবে। এটা তো অনেকবার হয়েছে, তোমাদের অনেকবার আলোচনা হয়েছে ক্লাসে, তোমরা নিজেরা করে আনবে, আমি দেখব। আর এখন আমি বলে দিচ্ছি, যেটা বলছি এটা দেখো, খুব সহজেই করা আছে। কি আছে, ভারতবর্ষে ষট ঋতব বিদ্যন্তে। তার মানেটা, ভারতবর্ষে 6টা ঋতু আছে, বিদ্যন্তে মানে আছে, ষট মানে 6। তাহলে ভারতবর্ষে 6টা ঋতু আছে। তেসাং বসন্তকাল ও ঋতুরাজ, তেসাং মানে তাদের মধ্যে, তেসাং মানে কি বললাম, তাদের মধ্যে, বসন্তকাল ও ঋতুরাজ, বসন্তকাল হচ্ছে ঋতুদের রাজা। তারপরে ফাল্গুন চৈত্র চ দৌ মাস ও বসন্তকাল, ফাল্গুন ও চৈত্র, ফাল্গুন মাস এবং চৈত্র মাস চ মানে এবং, ফাল্গুন মাস এবং চৈত্র মাস, দৌ মাস, এই 2 মাস, বসন্তকাল, বসন্তকাল। তারপরে আছে শীতাৎ পরং বসন্তকালস্য আগমনং ভবতি। শীতাৎ পরং, শীতের পরেই তো বসন্তকাল আসে, কি আসে তো, হ্যাঁ। তাহলে শীতের পরে বসন্তকালের আগমন হয়, আগমনং ভবতি, ভবতি মানে হয়, শীতের পরে বসন্তকালের আগমন হয়। বৃক্ষ শাখাসু কোকিলা কুজন্তি, বৃক্ষ শাখায় কোকিলেরা কুজন করে। বৃক্ষ শাখায় মানে গাছের শাখায়, গাছের ডালে, গাছের ডালে কোকিলেরা কুজন করে। তারপরে ঋতুরাজস্ব দূত ইব তে বসন্তাগমনং ঘোষয়ন্তি। ঋতুরাজস্ব দূত ইব তে মানে ঋতুরাজের, ঋতুরাজকে আমরা বললাম শরৎকাল, তাহলে ঋতুরাজের দূত হিসাবে তারা বসন্তের আগমন ঘোষণা করে। তারা কারা, কোকিলরা। তাহলে কি বললাম, ঋতুরাজের দূত হিসাবে তারা বসন্তের আগমন ঘোষণা করে। তারপরে যে বৃক্ষা শীতর্তৌ পত্রহীনা ভবন্তি তেষু বসন্তকালে নবানী পল্লবানী জায়ন্তে। যে বৃক্ষা মানে যে সমস্ত বৃক্ষেরা শীতর্তৌ পত্রহীনা ভবন্তি, শীতর্ত মানে শীত ঋতুতে, পত্রহীনা মানে পাতা, শীতকালে আমরা তো জানি শীতকালে গাছের পাতা পড়ে যায়, তাহলে যে সমস্ত গাছেদের শীতকালে পাতা পড়ে গেছে, পত্রহীনা ভবন্তি তেষু বসন্তকালে, তাদের বসন্তকালে নবানী পল্লবানী জানতে, তাদের বসন্তকালে নতুন পাতা জন্মায়। শীতকালে ঝরে যায়, আমরা জানি পাতা ঝরে যায়, আর বসন্তকালে সেই সমস্ত গাছে নতুন পাতা জন্মায়। অস্মিন সময়ে নানা বিধানি পুষ্পানি প্রস্ফুটন্তি, অস্মিন সময়ে নানা বিধানি পুষ্পানি প্রস্ফুটন্তি, এই সময় নানা বিধে মানে নানা রকম ফুল ফুটে, প্রস্ফুটন্তি মানে ফোটে, এই সময় নানা রকমের ফুল ফোটে। দক্ষিণ বায়ু মন্দং মন্দং বহতি, দক্ষিণ বায়ু মন্দং মন্দং বহতি মানে দক্ষিণ বাতাস ধীরে ধীরে বয়ে চলে। দেবী দুর্গায়া বাসন্তিক পূজা শ্রীকৃষ্ণস্য দোলযাত্রা শিবরাত্রি চ অস্মিন কালে অনুষ্ঠিয়ন্তে। দেবী দুর্গার পূজা হয় শরৎকালে, তো দুর্গা পূজা হয় নাকি, হ্যাঁ শরৎকালে কি হয়, দুর্গা পূজা হয়। আর কি কি হয়, বাসন্তিক পূজা হয়, শ্রীকৃষ্ণের দোলযাত্রা হয়, এরপর পর অনুষ্ঠান হতেই থাকে। শিবরাত্রি চ অস্মিন কালে অনুষ্ঠান, এই সময় অনুষ্ঠিত হয়।
তারপরে কি বলেছে, বসন্তে প্রকৃতি মনোরমা ভবতি, বসন্তকালে প্রকৃতি মনোরম হয়। হয়তো বসন্তকালে, কারণ তখন গরমও লাগে না ঠান্ডাও লাগে না, প্রকৃতি খুব সুন্দর একটা আমেজ নিয়ে থাকে। আর সব থেকে বড় কথা, আমাদের বাঙালিদের প্রধান উৎসব কি, দুর্গাপূজা। মানুষ দুর্গাপূজা নিয়ে মেতে থাকে। আর কি হয়, দুর্গাপূজা একটা দীর্ঘ ছুটি পাওয়া যায়, স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ। আর দুর্গাপূজা আমরা কি আমাদের আনন্দ হয় কোথায় বলো তো, নদীর ধারে যে কাশফুল ফোটে, সেই কাশফুলের চারদিকে কাশফুলের সাদা সাদা কাশফুল ফুটে থাকে, মনে হয় যেন এবার দুর্গাপূজা আসছে, মনও আনন্দে নেচে ওঠে। এই জন্যে বসন্তকাল ঋতুদের রানী। আমাদেরও বসন্তকাল ভালো লাগে, লাগে তো? হ্যাঁ। তারপরে কি আছে দেখো, সুভাষচন্দ্র বসু, দুটোই করিয়ে দিচ্ছি, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা দুটোই ভালো করে করে আনবে। সুভাষচন্দ্র বসু কি আছে, ভারত মাতা অনেকান বীরপুত্রান জনয়ামাস, ভারত মাতা অনেকান বীরপুত্রান জনয়ামাস, মানে ভারতবর্ষে ভারত মা অনেক বীরপুত্রের জন্ম দিয়েছেন, ভারত মাতা অনেক বীরপুত্রের জন্ম দিয়েছেন। তেসাং সুভাষচন্দ্র বসু অন্যতম, তেসাং সুভাষচন্দ্র বসু অন্যতম, তাদের মধ্যে সুভাষচন্দ্র বসু অন্যতম। 1897 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসস্য ত্রয়োবিংশতি দিবসে কটকে অজায়ত। মানে তিনি 1897 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের ত্রয়োবিংশতি দিবসে, মানে ত্রয়োবিংশতি মানে বিংশ মানে 20, ত্রয় 23 তারিখ, তাহলে জানুয়ারি মাসের 23 তারিখে কটকে তিনি জন্মগ্রহণ করেন। কত সালে, 1897 খ্রিস্টাব্দে। 1897 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের ত্রয়োবিংশতি দিবসে মানে 23 তারিখ তিনি কটকে জন্মগ্রহণ করেন। তারপরে কি আছে, তস্য পিতা জানকীনাথ বসু মাতা চ প্রভাবতী দেবী, তার বাবা জানকীনাথ বসু এবং মা ছিলেন প্রভাবতী দেবী। কটকে তস্য বাল্য শিক্ষা অভবৎ, যেহেতু তিনি কটকে জন্মগ্রহণ করেছিলেন তাই কটকেই তার ছেলেবেলার শিক্ষা হয়েছিল, ছেলেবেলায় তিনি কটকেই পড়াশোনা করেছিলেন। তারপর কি আছে, অথ কলিকাতাং প্রেসিডেন্সি তথা স্কটিশ চার্চ মহাবিদ্যালয় স্নাতক অভবৎ, অথ তারপর, অথ মানে তারপর, কলিকাতাং প্রেসিডেন্সি কলিকাতার প্রেসিডেন্সি কলেজে তথা স্কটিশ চার্চ মহাবিদ্যালয়ে স্নাতক হয়েছিলেন। সুভাষচন্দ্র তখন স্নাতক হয়েছিলেন। তারপর কি আছে, আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থানং লব্ধা, আইসিএস পরীক্ষায় তিনি চতুর্থ স্থান লাভ করে অফিস ও উচ্চপদস্থ প্রলোভনং হেলয়া ত্যক্তবান, তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন এবং তিনি উচ্চ পদে চাকরি পেয়েছিলেন, কিন্তু সেই চাকরি তিনি হেলায় ত্যাগ করে দিয়েছিলেন, কারণ তখন তার মনে দেশমাতার চিন্তা হয়েছিল, তখন ভারতবর্ষ ইংরেজদের অধীন ছিল, তখন তার মনে কষ্ট হয়েছিল, তাই তিনি হেলায় উচ্চপদস্থের যে চাকরি তিনি ত্যাগ করলেন। তারপর কি, দেশপ্রেম না আত্মত্যাগেন চ স অস্মান সদৈব প্রভাবতী, দেশপ্রেমের আত্মত্যাগে তিনি আমাদের সবসময় প্রভাবিত করেছেন, দেশপ্রেমের আত্মত্যাগের জন্য তিনি আমাদের সবসময় প্রভাবিত করেছেন। তারপরে অত সহি মে প্রিয় নেতা, অতএব তিনি আমাদের প্রিয় নেতা। তাহলে কি হলো, পুরোটা পড়ি, এটা দেখো, এটা ভারতবর্ষের ষট ঋতব বিদ্যন্তে তেষাং বসন্তকাল ঋতুরাজ, ফাল্গুন চৈত্র চ দো মাস বসন্তকাল, শীতাৎ পরং বসন্তকালস্য আত্মগমনং ভবতি, বৃক্ষ শাখাসু কোকিলা কুজন্তি, ঋতুরাজস্য দূতিব তে বসন্তাগমনং ঘোষয়ন্তি, যে বৃক্ষা শীতর্তৌ পত্রহীনা ভবন্তি তেষু বসন্তকালে নবানি পল্লবানি জায়ন্তে, অস্মিন সময়ে নানাবিধানি পুষ্পানি প্রস্ফুটন্তি, দক্ষিণ বায়ু মন্দং মন্দং বহতি, দেবী দুর্গায়া বাসন্তিক পূজা, শ্রীকৃষ্ণস্য দোলযাত্রা শিবরাত্রি চ অস্মিন কালে অনুষ্ঠিয়ন্তে, বসন্তে প্রকৃতি মনোরমা ভবতি। এটা নিশ্চয়ই মুখস্থ হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই মুখস্থ করে আসবে। তারপরে সুভাষচন্দ্র বসু, ভারত মাতা অনেকান বীরপুত্রান জনয়ামাস, তেসাং সুভাষচন্দ্র বসু অন্যতম। 1897 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসস্য ত্রয়োবিংশতি দিবসে কটকে অজায়ত, তস্য পিতা জানকীনাথ বসু মাতা চ প্রভাবতী দেবী, কটকে তস্য বাল্য শিক্ষা অভবৎ, অথ
কলিকাতাং প্রেসিডেন্সি তথা স্কটিশ চার্চ মহাবিদ্যালয়ত স্নাতক অভবৎ। আইসিএস পরীক্ষায়াং চতুর্থ স্থানং লব্ধা অপিস উচ্চপদস্থ প্রলোভনং হেলয়া ত্যক্তবান। দেশপ্রেমনা আত্মত্যাগেন স চ অস্মান সদৈব প্রভাবয়তি অত সহি মে প্রিয় নেতা। এটা আমাদের সেকেন্ড স্কুল সলভ হয়ে গেল। এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আমরা থার্ড স্কুলটাও নিয়ে চলে আসবো সলভ করতে। তার আগে তোমরা, আমি প্রথম স্কুল আর দ্বিতীয় স্কুল করে দিয়েছি, তোমরা ভালো করে মুখস্থ করে নাও, ভালো করে নাও, তারপর তৃতীয় স্কুলটা আবার শুরু করব। নমস্কার।